যাবো অন্তত বইনের ঘরে একটু লেবুর শরবত না হয় বেলের শরবত খাবে, তেলও পাইল না, তেল নাই। তেল থাকে কেমনে? মানুষ যে ধ্বংস যায় নাড়িয়ে নাকি বেলের তল দুই বেল যায় না। আচ্ছা, পিছনে কথা শোনা যায়? কোন কথা শোনা যায়? আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, কথা বেশি বলবো না, এই সংক্ষেপে দুই একটা কথা বলেই শেষ করবো। এই জায়গাটা আমাদের বুড়িমারি ইউনিয়নের একটা বলা যায় পকেট একটা এলাকা। ওপাশে হলো শ্রীরামপুর কিংবা পাটগ্রাম ইউনিয়ন, নদী উপারে। আমাদের যতটুকু যেতে হয় ডানে যেতে হয় পশ্চিমে, পিছনের দিকেও খুব বেশি জায়গা নাই, তাই নয় কি? এটা পকেটের মতো। এই জায়গাটাই আজকে প্রথম সভা। আমি এই মার্কা পাওয়ার পর বুড়িমারি ইউনিয়নের প্রথম যে সভাটা, সেটা একটু আগে শুনলাম যে আমাদের এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সেও তার নির্বাচনের প্রথম সভাটা এখানে করেছিল। দুইটা সভায় প্রথম হয়ে গেল, আমারও এই জায়গায় প্রথম সভা। আপনাদের ভোট কেন্দ্রটা হচ্ছে খারিজা ওপেন চৌকি স্কুল, তাই না? খারিজা ওপেন চৌকি স্কুল। তো এইগুলো নিয়ে হলো আমার কাজ। সামাজিক উন্নয়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো হচ্ছে উপজেলা চেয়ারম্যানের কাজ। কথা কি বুঝতে পারছেন? আমার কথা শোনা যায় তো? আমি এই কাজগুলো করি, যার কারণে চাইলেও আপনার সাথে আমার প্রত্যেকদিন দেখা হবে না। কি হবে? এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এখানে আছেন, ওই ইউনিয়নে একজন সচিব আছে না? আমারও উপজেলা পরিষদের একজন সচিব আছে, ওই সচিব আছে। ইউনো শুনেছেন তো? ইউনো জানেন না? ইউনোর নাম শুনেছেন? ইউনো হচ্ছে উপজেলা পরিষদের সচিব। ওই উপজেলায় 17 জন প্রথম শ্রেণীর অফিসার আছে, যারা উপজেলা চেয়ারম্যানের আন্ডারে কাজ করে। আমি মূলত শিক্ষা নিয়ে কাজ করি। আমি যেখানে যাই শিক্ষার পরিবর্তনের চিন্তা করি। আপনারা যারা বাইরে আছেন, আপনার টিএন স্কুলের নাম শুনেছেন কি ভাই? শুনেছেন? বক্তৃতা নাই, একটু কথা বলি, বলা ভালো নাই। টিএন স্কুলের নাম শুনেছেন? ওই টিএন স্কুলটা 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কত সালে? 45 সালে। এই হাসরউদ্দিন হাই স্কুল আছে না? এই হাসরউদ্দিন উচ্চ বিদ্যালয়টা যেমন একটা হাই স্কুল, টিএন স্কুলটা একটা হাই স্কুল ছিল। আমি 2011 সালে ওই স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আমি ওই স্কুলকে 2015 সালে কলেজে রূপান্তরিত করেছি। ওটা এখন স্কুল এন্ড কলেজ হয়েছে। আমি পরিবর্তন করা মানুষ। বুড়িমারি হাসরউদ্দিন উচ্চ বিদ্যালয়কেও যদি এখানকার মানুষ উদ্যোগ নেয়, সেটাকেও স্কুল এন্ড কলেজ করতে পারবে এবং সেখানেও আমাদের ছেলেমেয়েরা কলেজে পড়াশোনা করতে পারবে। আপনারা জানেন আদর্শ কলেজ একটা মিটার করে কলেজ আছে, ডিগ্রি কলেজ। কোন ছাত্রছাত্রী এদিকে নাই? আছে। আদর্শ কলেজ, ওই কলেজের 11 সাল থেকে আমি সভাপতি। টিএন স্কুলে যেটা বললাম, 11 সালের শেষে 12 সালের শুরু থেকে সভাপতি, আজ পর্যন্ত আছি। ওখানে স্কুলটাকে কলেজ বানিয়েছি। ওই আদর্শ কলেজে এই উপজেলায় কোন স্কুল, কোন কলেজে অনার্স কোর্স ছিল না। ছাত্রছাত্রীরা বুঝে, অনার্স বুঝে না। আমি মনে করেছি আমার এই উপজেলার ছেলেমেয়েরা, আমার অতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরা ওই রংপুর ঢাকায় গিয়ে অনার্স করবে। অনেক সবারই কি সামর্থ্য আছে ঢাকায় পড়াশোনা করার? আমি সে কারণে 2011 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটগ্রাম কলেজ মাঠে এসে বক্তৃতা করেছিল, অনেকের মনে আছে। আমরা দাবি করেছিলাম, মাননীয় নেত্রী আমাদের গভর্নমেন্ট কলেজ অনার্স কোর্স চালু করার ঘোষণা আপনি দিয়ে দেন। আমাদের নেত্রী ঘোষণা দিয়েছে, কিন্তু আইনি জটিলতার কারণে আমরা গভর্নমেন্ট কলেজে অনার্স কোর্স চালু করতে পারি না।
কিন্তু আমি যে কলেজের সভাপতি আদর্শ ডিগ্রি কলেজে 2015 সালে ওই আদর্শ ডিগ্রি কলেজে পাটগ্রাম হাতিবান্ধার মধ্যে প্রথম অনার্স চালু করেছি ওই আদর্শ ডিগ্রি কলেজ পাটগ্রামে। ওই কলেজের আমি এখনো সভাপতি। আমি এই এলাকার ছেলেমেয়েরা বাড়ির খেয়ে, আমরা বলি না বাড়ির পান্তা খেয়ে কলেজ করে অনার্সে পড়ে আমার আদর্শ কলেজে। আমি এই শিক্ষার পরিবর্তন করেছি। এরপরে 2018-19 সালে এসে আবার আদর্শ গভর্নমেন্ট কলেজ এবং মহিলা কলেজে অনার্স করে এখন এই দুইটা কলেজও চালু হয়ে গেছে। আমরা এখানে যারা আছি, এই যে মিঠু আছে, আমাদের নেতৃবৃন্দ আছে, আমরা কাউকে চাকরি দিতে পারবো ভাই বলেন? না বলেন না কেন? চাকরি দিতে পারবো? আমিও বিশ্বাস করি পারবো না, কিন্তু আমি চেষ্টা করি আমাদের ছেলে মেয়েদেরকে চাকরির উপযোগী করার। এখন ডিজিটাল বাংলাদেশ, তাই নয় কি? এই যে একটা ফোন, সবাই এত ফোন আছে না, সবাই ইংরেজির পড়া লেখা না জানলো এই যে ইংরেজি দিয়েও নাম সেভ করে, বাংলা দিয়েও করে। কি ভাই করে না? এই উপজেলা তরুণ তরুণীরা ছিল, এদের তো কোনো টাকা দিতে হয় না, সরকারও টাকা দেয় না, ওদেরকে টাকা ট্রেনিং এর খরচটা আমি দিই। এই জন্য এই 840 জন শেখার পরে এদেরকে যদি আমি ফ্রিল্যান্সিং ট্রেনিং দেই, তাদেরকে ফ্রিল্যান্সিং ট্রেনিং দেব। ফ্রিল্যান্সিংটা হচ্ছে ওখানে অনেকগুলো কোর্স আছে, গ্রাফিক্স আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, তারপর ডিজিটাল মার্কেটিং আছে, অনেকগুলো কোর্স আছে। ওই হ্যাঁ, এগুলো তো আছেই। তো ওই ছেলেমেয়েরা যদি ফ্রিল্যান্সিং ট্রেনিং নেয় আমার ওখান থেকে বিনা পয়সায়, ঘরে বসে তারা সারা বিশ্বের বড় বড় কোম্পানিগুলো কাজ করে, আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করে, তারা কিন্তু ঘরে বসে ডলার ইনকাম করতে পারবে। কি জানেন কি সেটা? আমি ওই জন্য বললাম আমি কাউকে চাকরি দিতে পারবো না, কিন্তু চাকরি উপযোগী তাদেরকে করে দিচ্ছি। বাংলাদেশের কোন উপজেলা চেয়ারম্যান নিজের টাকা দিয়ে ওই ছেলে মেয়েদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়? কোন উপজেলায় নেই। শুধু এইটাই নয়, আমি প্রত্যেক বছরে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই এলাকার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে, কেউ আছে? জিজ্ঞেস করবেন। প্রত্যেক বছরে 200 ছেলে মেয়েকে শিক্ষাবৃত্তি দেই এককালীন, আর প্রত্যেক মাসে মান্থলি মাসিক ভিত্তিতে 51 জন ছেলে মেয়েকে আমি শিক্ষাবৃত্তি দেই। আপনার ওই 16 গড়িয়া থেকে শুরু করে বুড়িমারিতেও 12 জন ছেলে মেয়ে আমার শিক্ষাবৃত্তি প্রত্যেক মাসে টাকা পায় তারা। হ্যাঁ, ওই যে কমন পড়ে গেছে, এনে তাহলে কোন কেনে তাহলে ভালো হবে না? এনারে নাতনি পায়, প্রত্যেক মাসে পায় না? বসেন। আমি মনে করি আমার একজন ভ্যান চালক, একজন ঠেলাওয়ালা, একজন দিনমজুর, তার ছেলেটা কিংবা মেয়েটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, মেধাবী ছাত্রছাত্রী, ওর টাকার জন্য কি ওর পড়াশোনাটা থেমে যাবে ভাই? আপনারা চান ওর পড়াশোনা থেমে যাক? আমি এই 51 জনকে প্রত্যেক মাসে 2000 করে টাকা, মাসে 1,02,000 টাকা তাদেরকে দিই প্রত্যেক মাসে। আমি মনে করি ওই ছেলেমেয়েরা 2000 টাকা এই যুগে কোনো টাকা, কিন্তু যে ভাইটা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান চালায়, 350, 400, 450 টাকা উপার্জন করে, সেই পরিবারের ওই সন্তানটার কাছে 2000 টাকা অনেক বড় না ছোট? শুধু টাকাটা বড় এটাই নয়, আমি ওই ছেলেমেয়েরা মনে করে এই উপজেলার 3.5 লাখ মানুষের প্রতিনিধি হচ্ছে উপজেলা চেয়ারম্যান, তিনি 2000 টাকা দিচ্ছে, মানে এই উপজেলা আমার সাথে আছে, আমার শিক্ষার কোনো ব্যাঘাত ঘটবে না, বিশ্ববিদ্যালয় সে গর্ববোধ করে। আমি এই কাজগুলো এটাই শুধু নয়, এই যে মিঠু জানে কয়েকদিন আগে আমরা একটা অ্যাম্বুলেন্স কিনে দিয়েছি। অ্যাম্বুলেন্স একেবারে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স, যেটা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত
ভিতরে অক্সিজেন সহ অন্যান্য সুবিধা আছে। এইখান থেকে একটা রুগী রংপুর পাঠাবেন, কত টাকা ভাড়া নেয় গাড়ি ভাড়া পায়? 3500। তাও গাড়ি কেমন? এসি আছে? নাই। অক্সিজেন আছে? তাহলে আমার এই অ্যাম্বুলেন্সের ভাড়া তো 4000 টাকা বেশি হওয়ার কথা, তাই না? এই অ্যাম্বুলেন্সের ভাড়া মাত্র 2000 টাকা। মিঠু গেলেও 2000, আমি গেলেও 2000, আপনারা গেলেও 2000। শুধু তাই নয়, অনেক ভাই আছে খেটে খাওয়া ভাই, তার মা প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছে। অনেক ভাই আছে তার বাবা কিংবা ভাইটা অসুস্থ হয়ে ঘরে আছে। অসুস্থ মা ভাই বোন তার কি 10টা আপনাদের কাছেই হাত পাতে কিনা, কি দেন কিনা? আপনারা চেয়ারম্যান সাহেবের কাছে যায়, মেম্বার সাহেবের কাছে যায়, হাত পাতে। এরকম রোগীর জন্য আমার অ্যাম্বুলেন্স সম্পূর্ণ ফ্রি। রংপুর গিয়ে ডাক্তার দেখাবে বিনা পয়সায়, তাকে আবার বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। এই যে গতকালকেও এই যে বুড়ির বাড়ির এক রুগী, বুড়ির বাড়ি চান তো সাজু ভাইয়ের বাড়ির ওখানে এক রুগীর জন্য ফোন করেছিল। আমি শুনলাম যে রুগী হত দরিদ্র। এই ফোন করার আধার মধ্যে গাড়ি গেছে, পরে কাছে ভাইজান আমার তো রেডি হয়নি এখন। তার মানে ও ফোন করতে দেরি হয়েছে, গাড়ি পৌঁছতে দেরি হয় নাই। আমি বললাম তাড়াতাড়ি রেডি হয়ে যান, কারণ ওই অ্যাম্বুলেন্স যেহেতু সস্তায়, তাহলে আরো 5টা রুগীকে তো নিয়ে যাবে। এই কাজগুলো করলে তবে আমি এটা বলি, আমি চাই কোন মানুষ যেন অ্যাম্বুলেন্সে না উঠে। কেউ অ্যাম্বুলেন্সে উঠতে চায় কি ভাই বলেন? চায়? রোগ দেয় কে আর সুস্থ করে কে? মানুষ হলো শুধুমাত্র চেষ্টা করে